মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব ২৬। নিতু খুব সাবধানে নিজের হাতটা লুকিয়ে ফেলল। হাতেও হলুদ দেখলেই এখন বাড়ির সবাই ঢিড়ি পড়ে যাবে। ইস! নিতু ধমকে উঠল। কি ঘটবে? কি ঘটবে? তোরা দরজা আটকে দিলি বলেই তো রাগে আমাদের গা জ্বলছিল। তোদের কি ধারণা জোর করে দরজা আটকে দিলেই ঘটনা ঘটে যায় বুঝি? ছি! সত্যি কিছু হয়নি বলিস কি? করছিসটা কি তাহলে তোরা? চোখে চোখ রেখে পলক গুনছিলি? কটা পলক পড়লো বলতো? নিতু শাড়ির আঁচলটা ভালো করে গাড়েই জড়িয়ে নিল। সবার চোখ এড়িয়ে হলুদ মাখানো হাতটা আলগোছে নিজের বুকের মধ্যে ছোঁয়ালো। ইস! নতুন আংটিটা হলুদ মেখে একাকার। সাদা পাথরটা হলুদ হয়ে গেছে একদম। মানুষটা যে কিনা ডান হাতে আংটি পরালো, আর সেই হাতে হলুদ ঘাটিয়ে নিলে একটু দেখবে না? নিতুর এক মুহূর্তের জন্য নিজেকে ভীষণ সুখী মনে হতে লাগলো। আশপাশটা এত ঝলমলে কেন লাগছে এখন? উফ! বুকের নিঃশ্বাসটা অবধি আনন্দে অন্যরকম হয়ে গেছে যেন। মিষ্টি লাগছে সব কিছু। এই ঘর, এই মুহূর্ত, এই আয়োজন, এই পৃথিবী, সব সব সব। আচ্ছা, মাহবুব ভাই কি তবে তার বিরক্তির পৃথিবীটা এমন আনন্দে বদলে দেবে? কিরে, চুপ করে গেছিস কেন ওই রকম? দাঁড়া, মুখ ধুয়ে আসি, তাড়াতাড়ি সাজিয়ে ফেলবি কিন্তু আমাকে। এমনিতেও দেরি হয়ে গেছে অনেকটা। নিতু খুব সাবধানে সবার মাঝখান থেকে চলে এলো। ইস! এত কান্না পাচ্ছে কেন তার? মাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারলে হতো। নিতু এক ছুটে মায়ের ঘরে চলে এলো। নিতু সবার মাঝখানেই শক্ত করে জড়িল মাকে। ফোফাতে ফোফাতে বলল, আমি তোমার বুকে মাথা রেখে কিছুক্ষণ কাঁদবো মা, তুমি সবাইকে যেতে বলো। আমি এই ঘরে তোমার সঙ্গে কিছুক্ষণ একা থাকবো মা। একদম একা। সালমা গভীর স্নেহে মেয়েকে জড়িয়ে ধরলেন। নিতু ব্যাকুল হয়ে কাঁদতে থাকলো। সালমা নিতুর মাথায় চুমু খেলেন। নিতু কান্নার মধ্যেই বলল, একদম জিজ্ঞেস করবে না কেন কাঁদছি, একদম না। আচ্ছা, করব না। নিতু কিছুক্ষণ কেঁদে মাকে ছেড়ে দিয়ে হাতটা মায়ের সামনে বাড়িয়ে ধরল। সালমা হাতটা মনোযোগ দিয়ে দেখলেন। ও, এই আংটিটা একা একা হাওয়ায় উড়ে উড়ে আমার মেয়ের হাতে এলো বুঝি? নিতু ভেজা চোখে হেসে ফেলল। সালমা মেয়ের হাতে চুমু খেলেন। দেখে তো মনে হচ্ছে হিরে। এজন্যই এসেছিল বুঝি? তুই বুঝি বেচারাকে কিচ্ছু দিলি না? ইস! এটা কিন্তু ঠিক হয়নি। হাজার হোক কাল বর হবে তোর। নিতু আবার জড়িয়ে ধরল মাকে। আমি তাকে কখনোই কিছু দেব না মা, কোনোদিন কিচ্ছু দেব না। তিনি খুব খারাপ, খুব অসভ্য। নিতু আবার ফুঁপিয়ে উঠল। সালমা আরও বেশ কয়েকটা চুমু খেলেন নিতুর কপালে। আমি তাকে খুব কষ্ট দেব, খুব। আমাকে তো চেনে না, ভেবেছে আংটি পরিয়ে দিলে আমি সব ভুলে যাব। ও, একদম ভুলবো না। এতে আরও ভালো হলো, আংটির দিকে তাকিয়ে তাকিয়ে সব মনে করব। মা শোনো, তুমি কিন্তু এই নিয়ে আমায় কিচ্ছু বলতে পারবে না। আমাকে যদি ফোন করেও কিছু বলে তুমি শুনবে না। আচ্ছা ঠিক আছে, শুনবো না। এবার কান্নাটা থামা বলছি, চোখ ফুলে যাবে তো। বললাম না কিছুক্ষণ কাঁদবো, আর কিছুক্ষণ এখনো হয়নি। সালমা নিজেরও কান্না পেয়ে গেল। আহারে, তার জেদি মেয়েটা তো দেখে একদম শিশুর মতো কাঁদছে। সালমা ফিসফিস করে বললেন, হে করুণাময়, মেয়েটাকে তুমি খুব সুখী করো, খুব সুখী। পৃথিবীর সমস্ত আনন্দ যেন মেয়েটাকে ছুঁয়ে রাখে সব সময়। মাহবুবের মাথা ঝিমঝিম করছে। তার হাতে নিতুর শর্ত লেখা কাগজ। 3টে মাত্র শর্ত। প্রথম দুটো ঠিক আছে, 3 নম্বরটা ভয়াবহ। 1, আমাকে তুই করে বলা যাবে না, আপনি অথবা তুমি করে বলতে হবে। 2, আমার কোনো ব্যাপারে ঢোকা যাবে না। 3, আমাকে একদম আদর করা যাবে না। প্রথম না হয় কোনো রকমে সহ্য করা গেল, কিন্তু 3 নম্বর শর্ত মাহবুবের পক্ষে মানা অসম্ভব। এর থেকে পৃথিবীর যে কোনো শাস্তি তার কাছে সহজ। এর থেকে তাকে শুলে চড়িয়ে দিলে সে হাসি মুখে বলতো, ইটস ওকে। এটা এতটাও চিকন নয়। ভোর 6টায় নিতু ড্রাইভারকে দিয়ে এই কাগজটা পাঠিয়েছে। মোট 20 বার স্ট্যাপলার করে খামের মুখ বন্ধ করে দিয়েছে। খামের ওপর মোটা কালিতে লিখে দিয়েছে, অবশ্যই কবুল বলার আগে পড়বেন। ভীষণ 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 জরুরি। চিঠি পাইনি বলার কোনো সুযোগ নেই। ড্রাইভার খামটা ইথিশার হাতে দিয়ে দাঁড়িয়ে থেকে নিতুর সঙ্গে কথা বলিয়েছে। মাহবুব ইথিশাকে আবার ডেকে পাঠালো। 2 মিনিট পর পর ডাকছিস কেন ভাইয়া? আমি তো তোর দপ্তরি না, বাচ্চার মা আমি, যখন তখন ডাকবি না। নিতু ফোন করে কি বলেছে? টু দ্য পয়েন্টে ঠিক করে বল। 2 বার তো বললাম, আবার বলবি, দরকার হলে 1000 বার বলবি। আমার জীবন মরণের প্রশ্ন, প্রথম থেকে পুরোটা বল। পারবো না।
মাহবুব চুল টেনে ধরল ইথিশার। ছাড় বলছি তো। দাঁড়া, এক কাজ করি, তোর কথাগুলো বরং রেকর্ড করে ফেলি, তাহলে আর তোকে ডাকতে হবে না। মাহবুব সত্যি সত্যি রেকর্ডার অন করলো। শুরু থেকে বলবি। ভোর 5:30টার সময় ড্রাইভার চাচা এসে বললেন, নিতু তোকে একটা খাম পাঠিয়েছেন, এটা যাতে তুই ঘুম থেকে ওঠা মাত্র তোর হাতে দেওয়া হয়। অথচ তুই তো আমার ঘুম থেকে জাগার অনেক পরে দিলি। ভাইয়া, নোরা উঠলো, ওকে ফ্রেশ করালাম, খাওয়ালাম, তারপর তো দেব। তোর বইয়ের চিঠির জন্য মেয়েকে তো না খাইয়ে রাখতে পারি না। এরপর বল। এবং তুই খামটা হাতে পাওয়ার পর আমি যাতে একটা ফোন করে নিতুকে কনফার্ম করে দিই। কনফার্ম করেছিস? কেন করেছিস? কেন করব না? তুই তো জানিস না নিতু আমাকে কত কি দিয়ে দারুণ একজোড়া কানের দুল দিল। রাকিবকে কি চমৎকার একটা পাঞ্জাবি পাঠিয়েছে। নোরার জন্য 4টা পাখি পাঠিয়েছে। টিয়া দেবেই তো, ঘুষ না দিলে তো দুর্নীতি করতে পারবে না। ছি, আমাকে ঘুষ দেবে কেন? এই যে তোর হাত দিয়েই তোর ভাইয়ের 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দেশপত্র পাঠালো। ঘুষ না দিলে তো পাঠাতে পারতো না। ইতি খুব ভালো করে শুনে রাখ, ঘুষ খাওয়া এবং দেওয়া সমান অপরাধ। তুই এবং নিতু দুজনেই সমান অপরাধী। বাংলাদেশের সংবিধান মতে তোরা সাজা পাবি। আমি নিজে তোদের নামে কেস করব। দেশের সবথেকে পাওয়ারফুল লয়ার দিয়ে কেস লড়ব। তুই এত রিয়েক্ট কেন করছিস বলতো? সত্যি করে বলতো, কি পাঠিয়েছে ওই খামে করে? বললাম তো আমার মৃত্যুদণ্ডাদেশ। তবে এটা কার্যকর করা হবে অন্যভাবে। ধীরে ধীরে আমার শরীরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। লোহার গরমে আমার শরীর একটু একটু করে জ্বলে পুড়ে পুড়ে নিঃশেষ হবে। গলে গলে পড়বে আমার ভালোবাসা। ইতিশা বিস্মিত চোখে তাকালো। আমি নিতুর নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস করব। তুই পাগল হয়ে গেছিস ভাইয়া? একটু পর বর সেজে যাকে বিয়ে করতে যাবি এখন তার নামে কেস করবে বলছিস? অবশ্যই করব, তবে একটা সুযোগ তাকে দেওয়াই যেতে পারে যদি তুই একটু সাহায্য করিস ইথি। আমি? তুই এক্ষুনি নিতুকে ফোন করবি, বলবি তুই তার দেওয়া খামটা আমাকে পৌঁছাতে ব্যর্থ হয়েছিস এবং এই খাম সমেত নিতুর দেওয়া ঘুষও তুই ফেরত পাঠিয়ে দিবি। ব্যাস, মুরগির ডিম রিটার্ন ব্যাক টু মুরগির ডিমের ঝোলা। তাহলে আমি আর কেসটা করব না। আমি মিথ্যা বলতে পারবো না ভাইয়া। তাছাড়া গিফট ফেরত দেওয়া যাবে না। রাকিব ঘড়ির সিল প্যাক আনপ্যাক করে ফেলেছে। নোরা অলরেডি 2টো টিয়া পাখি ছেড়ে দিয়েছে। আর কানের দুল তো আমি দেবই না। আমার ম্যাজেন্টা পাথরের কোনো দুল নেই। গিফট পাঠালো বলে 2 ঘন্টায় সব শেষ করে দিবি? যে ভাই এতদিন তোকে ভালোবাসলো তোর উপর জুলুম করবি? আমি কোনো জুলুম করিনি, তোর বউ জুলুম করেছে, তাকে ধর। আমি তো শুধু মাঝখানে ছিলাম। মাঝখানের পর্দা একপাশে সরিয়ে দিলেই তোরা দুজন মুখোমুখি। ব্যাস, তুই সামনে থেকে যা তো ইথি, তোকে আমার সহ্য হচ্ছে না একদম। গিফট দেখলে তো তোর মাথার ঠিক থাকে না। ফট করে খামটা রেখে দিলি। একবারও ভাবলি না এতে তোর ভাইয়ের কত ক্ষতি হতে পারে? লাইফ রিস্ক আছে। এত লোভী তুই? বইয়ের রাগ একদম আমার উপর দেখাবি না ভাইয়া। আমি তোর রাগের ধার ধারি না। নিজের তো মেরুদণ্ডে 10টি কশেরুকা কম। নিতুর খাম পেয়ে যেভাবে কাঁপছিস বাকিগুলোও না খুলে পড়ে যায়। সি, তুই এয়ারফোর্সে এই ডিফেন্স মেকানিজম শিখেছিস? ইথিশা মাহবুবের মাথার চুলটা মুঠো করে টেনে দিয়ে চলে গেল। মাহবুব অনেক চিন্তা ভাবনা করে বের করলো 3 নম্বর শর্তের না কথাটা সে একটু করে ছিঁড়ে ফেলে দেবে, মাঝখানে কাগজে ফুটো করে দেবে। ব্যাস, এবার নিতু কিছু বললেই সে কাগজ দেখিয়ে দেবে। যদি জিজ্ঞেস করে কাগজে ফুটো কেন, মাহবুব স্পষ্ট করে বলবে, আমি কি করে জানবো? কাগজে ফুটো করেছে তাকে জিজ্ঞেস কর। আমি তো ইঁদুর কমিটির সভাপতি না। ভালোই ভালোই একবার বিয়েটা মিটে যাক, এই শর্তের ব্যাপারগুলো তখন সামাল দেয়া যাবে। মাহবুব কাগজটা যত্ন করে ভাঁজ করে রেখে দিল পকেটে। এখন তার গাড়ির খোঁজ নেওয়া দরকার। অন্তিম মুহূর্তে দেখা যাবে গাড়িতেই প্যাচ লেগে গেছে। ইথির বিয়েতে বৌভাতে যাওয়ার দিন 4টে গাড়ি পরে আবার বুক করতে হয়েছে। মাহবুব ভেবেই পায় না মাত্র 2টো মানুষের বিয়েতে এই শ লোক কী করে চলে আসে। কই বিপদের সময় তো মাহবুব এদের একজনকেও পায় না। সাইদা হন্তদন্ত হয়ে খাবার নিয়ে ছুটে এলেন। তোর সকাল থেকে কি হয়েছে বলতো? নাস্তা করলি না কেন? প্রতিদিন যে নাস্তা করতে হবে এটা কি নাস্তার গায়ে লেখা আছে? নাকি আমি নাস্তায় হাত রেখে শপথ করেছি যে আমি প্রতিদিন নাস্তা করব? একটু পর বিয়ে করতে যাবি, এখন পর্যন্ত না খাওয়া। আমি নিজে খাইয়ে দেব, বস এখানে। একদম বিরক্ত করবে না মা। খাবো না বলেছি তো খাবো না। তুই অবশ্যই খাবি, আমি নিজের হাতে খাইয়ে দেব। জোর করো না মা।
গোসলটা সেরে দেখি খেতে পারবো কিনা। তার আগে আমি একটু বেরোবো, গাড়ি সব ঠিকঠাক কিনা দেখতে যাচ্ছি। এর মধ্যে তুমি সবাইকে রেডি হতে বলো, একদম জাস্ট টাইমে সবাইকে বেরোতে হবে। যার 1 মিনিট দেরি হবে সেই বাদ। তোর অফিস থেকে কাউকে বলিসনি? 6-7 জন আসবে, বাকি সবাইকে আমি আলাদা করে রিসেপশনে বলেছি মা। সবাই তো তোমার ছেলের বিয়ে খাবে বলে একদিনের ছুটি নিয়ে চলে আসবে না। শাহিদা হাত টেনে ধরলেন ছেলের। না খেয়ে খেটে মরছি, শরীরটা খারাপ করে যদি। শরীর খারাপ করবে না মা, আমার বিয়ে, আমি দেখাশোনার কাজ করব না। শাহিদা ছেলের হাতটা জড়িয়ে ধরলেন। মাহবুব কয়েক সেকেন্ড চুপ করে রইল। সব কিছু একা করছিস, মাথার উপর কেউ নেই তোর। আর যদি তোর বাবা। মাহবুব বিরক্ত স্বরে বলল, বাবা নেই ভালো হয়েছে মা, এটা করিস না সেটা করিস না বলে বলে খুব যন্ত্রণা দিত। অন্য ছেলেদের দেখো বাবার ধমক খেতে খেতে পেট ঘুটঘুট অবস্থা, আমাকে দেখো কত স্বাধীন, সব নিজের ইচ্ছা মতো করছি। বাবা মরে গিয়ে আমাকে স্বাধীনতা দিয়ে গেছে মা। মানুষ বুকের রক্ত দিয়েও স্বাধীনতা পায় না, বাবা তো আমায় এমনি দিয়ে গেলেন। তোর মনে আছে তোর বাবা বেঁচে থাকতে একবার বলেছিলেন সবার ছেলে মেয়েকেই বকে ধমকে কথা শোনাতে হয়, আর আমার দুটো ছেলে মেয়ে দেখো আমাকে বকবার একটু সুযোগও দেয় না। এত ভালো ছেলে মেয়ে আমার মতো অধমকে আল্লাহ পাক অশেষ কৃপায় দিয়েছেন। মা হাত ছাড়ো, তোমার স্বামীকে মিস করছো, একা একা করো, আমাকে সঙ্গে নেওয়াটার কে আছে? আজ আমার বিয়ে মা, এমন মন খারাপ করিয়ে দিও না তো। মাহবুব হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। শাহিদা কেঁদে ফেললেন, তার ছেলেটা কেন এরকম? ভালোবাসার সোজা অনুভূতিগুলো কেন সোজাভাবে বলতে পারে না? বুকের উপর পাথর চেপে কেন সব লুকিয়ে রাখে? কেন? নিতু কি পারবে মাহবুবের বুকের এই পাথরটা সরিয়ে ফেলতে, মাহবুবের কষ্টগুলোকে নিজের মতো করে অনুভব করতে? নিতুদের বাড়িতে এসে থেকেই মাহবুবের মেজাজ খারাপ হয়ে আছে। সবাই তাকে পিঁপড়ের মতো ঘিরে আছে। সে কি চিনির টুকরো না গুড়ের ছিটা? বিয়ে করতে এসেছে বর্ষে, মাথায় 1.5 কেজি ওজনের পাগড়ি পরে, সে তো এখানে হাওয়াই মিঠাই বেচতে আসেনি। সবাই জিভে জল নিয়ে দেখছে তাকে। দুলাভাই দুলাভাই বলতে বলতে হ্যান্ডশেক করে করে হাতের জয়েন্ট ছড়িয়ে দিচ্ছে। মাহবুব তো ভেবেই পাচ্ছে না এতদিনকার ছোট ভাই বোন তাকে দুলাভাই ডেকে ডেকে মুখে ফেনা তুলছে কেন। এর মানে কি এরা সবাই মাহবুবকে কি বোঝাতে চাইছে? এরা সবাই নিতুর দলে? মাহবুবের এত ভালোবাসা এরা নিমিষেই ভুলে গিয়ে নিতুর দলে ভিড়ে গেল। মাহবুব একবার ডাকলো পলাশকে। দুলাভাই ডাকছিস কেন? তোরা কি নিতুর জোট সরকার? আমি তোদের কেউ না বুঝি? পলাশ যেন চিনতেই পারল না মাহবুবকে। এসব কি বলছেন দুলাভাই? আপনি আমাদের সবথেকে প্রিয় দুলাভাই আজ তো আমরা সবাই ঠিক করেছি আপনাকে আমাদের কাঁধে করে নিতুর কাছে নিয়ে যাব। মুখ দেখা দেখি সময় বিশাল একটা সারপ্রাইজ আছে আপনার জন্য দুলাভাই। মাহবুবের ইচ্ছে করলো পলাশের কলার ধরে 2টা আছাড় দেয়। সামনে এও গায়ের সঙ্গে ঘেঁষে ছবি তুলছে। ছবি তোলার সময় এমন একটা ভাব করছে যেন এটা তাদের জীবনের শেষ ছবি। মাহবুবের ইচ্ছে করছে ছবি তুলতে আসা ফটোগ্রাফারের দলকে পিটিয়ে তক্তা করে ফেলে। ছবি তোলার জন্য কাত হতে হতে মাটিতে শুয়ে পড়ছে। কেন রে, ছবি নিয়ে কেন ফেস্টিভ্যালে যাবি তোরা? আরে গাধার দল, ভেতরের খবর তো জানিস না। এই মাহবুব বুবকে কত বড় বসানো ছুরি নিয়ে আজ এখানে বিয়ে করতে এসেছে। তোরা তো জানিস না নিতুর মরণ শর্ত নিয়ে সে এখন এখানে বর সেজে বসে আছে। এই যে এত লোক, তোরা এখানে আনন্দ করতে করতে ফাটিয়ে ফেলছিস। তোরা তো জানিস না কার বুকের রক্তক্ষরণে এই অনুষ্ঠান, এই আয়োজন, সব মাহবুবের কারণে। এত দুশ্চিন্তা নিয়ে তো মাহবুবের আজ বিয়ে করবার কথা ছিল না। তবে বিয়েটা করবার আগে নিতুর সঙ্গে তার কথা বলা দরকার। এই তিরিং বিরিং শর্ত বিষয়ক ঝামেলা বিয়ের আগে মিটিয়ে ফেলতে হবে। যদিও সে ভেবেছিল বিয়ের পর সবটা দেখবে, কিন্তু এখন মনে হচ্ছে আগে একটু হিন্ট দেওয়া দরকার। বিয়ের আগেই যেভাবে নিতু সবাইকে দলে নিয়ে নিয়েছে, বিয়ের পর যে তার এই একক অত্যাচার কার্যক্রম দলীয় কার্যক্রম হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? সে এখানে বিয়ে বিয়ে খেলতে আসেনি, সত্যিকারের বিয়ে করতে এসেছে। বিয়ে মানে কি? ইসলাম বিয়ে নিয়ে কি বলে, বিয়ের শর্তগুলো কি, এইসব নিয়মকানুনও স্পষ্ট ব্যাখ্যা সে পড়ে এখানে এসেছে। বিয়ে করবে অথচ আদর করতে দেবে না, এই ঢং ঢাঙের মধ্যে মাহবুব নেই। তার হিসাব সোজা হিসাব, বিয়ে করবে আদর করবে, সারাদিন বউয়ের কথায় উঠবে বসবে। বউ বললে মাহবুব ঘুমাবে, না বললে জেগে থাকবে। বিয়ের পর মাহবুবের সব দেখবে নিতু। নিতুর খাদে ছাড়া মাহবুব কিচ্ছু টিপ করবে না। ব্যাস,
মাহবুব নিতুকে ফোন করলো বেশ কয়েকবার, নিতু ফোন রিসিভ করছে না। এর অর্থ কি বিয়ে করবে বলে একটা ফোন ধরতে পারবে না? সে কি ফোন সাইডে রেখে রাষ্ট্রপতির সঙ্গে দেশ উদ্ধারের বৈঠক করছে? বিয়েতে নিতু তো মাহবুবের চেয়ে বেশি দায়িত্ব পালন করেনি নিশ্চয়ই। মাহবুবকে কি না করতে হয়েছে, প্রথমে টাকা পয়সার চিন্তা, তারপর আয়োজন, তারপর দাওয়াত, তারপর সবার মন রাখা। আর নিতু সে কি করছে, সর্বক্ষণ শুধু মাহবুবকে মানসিক চাপে রেখেছে। যবে থেকে মাহবুব নিতুকে ভালোবেসেছে তবে থেকেই চাপ, মানসিক, আবেগিক, শারীরিক সব ধরনের চাপ। মাহবুবের তো ধারণা পৃথিবীর সবথেকে ভালো প্রেশার মেশিনেও যদি এখন মাহবুবকে ফেলা হয়, মাহবুব ওখানে শুয়ে হাসি মুখে বই পড়তে পারবে। কৌতুকের বই পড়তে তো চাপা খুলে হাসতেও পারবে। মাহবুবের অধৈর্য হয়ে ইথিশাকে ডেকে পাঠালো। ইথিশা এলো প্রায় 20 মিনিট পর।